লেবাননের স্থল অভিযান যেন মৃত্যুফাঁদ, নাস্তানাবুদ দখলদার সেনারা, ইসরায়েলের গণহত্যা থামাতে সরব বিশ্ব নেতারা। ইসরায়েলে হামলার পর আবারও আলোচনায় ইরানের সামরিক ক্রমোন্নয়ন, নিষেধাজ্ঞার পর অত্যাধুনিক অস্ত্রের ভান্ডারে পশ্চিমাদের বিস্ময়। ইমরানের মুক্তির দাবিতে রক্তাক্ত পাকিস্তানের ইসলামাবাদ, 3 দিন পর সচল ইন্টারনেট, আবারও আন্দোলনে কলকাতার জুনিয়র ডাক্তাররা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর প্রতিরোধে চলছে তুমুল লড়াই। এমন অবস্থায় ইসরায়েলি বিমান হামলার পর নিখোঁজ হিজবুল্লাহর হাল ধরার তালিকায় শীর্ষে থাকা হাশেম সাফিউদ্দিন। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় বৈরুতের দক্ষিণের শহরতলিতে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। দক্ষিণ লেবাননের 25 গ্রাম খালি করার নোটিশ দিয়েছে দখলদার বাহিনী। বলা হয়েছে স্থল অভিযানের প্রস্তুতি এটি। লেবাননের স্থল অভিযান শুরুর পর 6 দিনে হিজবুল্লাহর 440 জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। আর হিজবুল্লাহর দাবি, পাল্টা হামলায় নিহত হয়েছে 25 দখলদার সেনা। এদিকে শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণে ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, সম্ভাব্য হামলাকে প্রতিশোধমূলক বললেও দিনক্ষণ জানাননি তিনি। লেবাননের স্থল অভিযানে নেমে যেন মৃত্যু ফাঁদে পা দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। বড় সাফল্য তো দূরে থাক, উল্টো দীর্ঘ হচ্ছে ইসরায়েলি সেনাদের মৃত্যুর মিছিল। বর্বর আগ্রাসনের অসৎ উদ্দেশ্যে লেবাননের দক্ষিণ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ট্যাঙ্ক আর সাজোয়াজান একের পর এক ধ্বংস করছে হিজবুল্লাহ সহ প্রতিরোধ যোদ্ধারা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গত 1 বছর ধরে চরম বিপজ্জনক অবস্থায় মধ্যপ্রাচ্য। তার মধ্যে গত সপ্তাহটি ছিল সবচেয়ে ভয়াবহ। এ সময়ে সর্বাত্মক একটি যুদ্ধের মুখে এসে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্য। এরই মধ্যে লেবাননে আকাশপথে বিমান হামলা সহ স্থল আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। কিন্তু এত চেষ্টার পরও লেবাননে সাফল্য পাচ্ছে না ইসরায়েলি দখলদার বাহিনী। অচেনা অজানা লেবাননে ক্রমেই কোণঠাসা হয়ে উঠছে তারা। লেবাননে হামলা চালিয়ে রীতিমতো ঘুঘুর ফাঁদে পড়েছে ইসরায়েলি বাহিনী। স্থল অভিযান চালাতে গিয়ে উল্টো মৃত্যু ফাঁদে পা দিচ্ছে তারা। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এ স্থল অভিযানে এখন পর্যন্ত খুব একটা সাফল্য পায়নি ইসরায়েল। উল্টো একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। গাজার পথঘাট দীর্ঘদিন ধরে চেনা ইসরায়েলি বাহিনীর। অবরুদ্ধ উপত্যকায় তাই সহজেই স্বাধীনতাকামীদের ওপর চড়াও হতে পেরেছে তারা। কিন্তু লেবাননের ক্ষেত্রে এটি পুরো উল্টো। একে তো পথঘাট একেবারে অচেনা, তার ওপর আবার পাহাড়ি রাস্তা। এসব ল্যান্ডস্কেপে যুদ্ধ চালিয়ে যাওয়া খুব কঠিন। ইসরায়েলি বাহিনীকে কুপকাত করতে বিভিন্ন কৌশলে অগ্রসর হচ্ছে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি বাহিনীর সদস্যরা যখনই লেবাননের ভেতরে ঢোকার চেষ্টা করছে, তখনই 4 দিক থেকে ঘিরে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। আর এতেই প্রতিদিন প্রাণ হারাচ্ছে আইডিএফের সদস্যরা। গুড়িয়ে দেওয়া হচ্ছে ট্যাঙ্ক। বিমান হামলা চালিয়ে ইসরায়েল যতটা সাফল্য পেয়েছিল, স্থল অভিযানে নেমে ততটাই খাবি খাচ্ছে তেল আবিব। যুক্তরাষ্ট্র ভিত্তিক দুটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট এই যুদ্ধে ইসরায়েলের চরম দুর্বলতা খুঁজে পেয়েছে। বিশেষ করে লেবাননের দক্ষিণ অঞ্চলে হামলা চালাতে গিয়ে মহাবিপাকে পড়েছে ইসরায়েলি বাহিনী। সেখানকার পাহাড়ি ও উঁচু নিচু পথে চলতে গিয়ে খেই হারিয়ে ফেলছে তারা। এছাড়া হিজবুল্লাহ যোদ্ধাদের অতর্কিত হামলা ও মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণের মতো একের পর এক ফাঁদে পড়ছে ইসরায়েলি বাহিনী। আর তাই অপেক্ষাকৃত ধীর গতিতে অগ্রসর হচ্ছে তারা। লেবাননে স্থল অভিযান শুরু করলেও সীমান্ত এলাকা থেকে কয়েকশো মিটারের বেশি এগোতে পারেনি ইসরায়েলি বাহিনী। সর্বশেষ শুক্রবারও হতাশাজনক একটি দিন কাটিয়েছে তারা। হিজবুল্লাহ জানায়, এদিন তাদের যোদ্ধাদের হাতে ইসরায়েলের এলিট বাহিনীর 20 জনেরও বেশি সেনা নিহত হয়েছে। তবে সম্মুখ যুদ্ধে আপাতত সাফল্য পেলেও এক অশনি সংকটের মুখোমুখি হিজবুল্লাহ। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, একযোগে ইরান, লেবানন ও গাজায় বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এ হামলায় ইসরায়েলের মিত্র পশ্চিমা দেশগুলো অংশ নিতে পারে। এরই মধ্যে হামলার বিষয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন সামরিক বাহিনীর একটি দল। ফলে লেবাননে ইসরায়েল ও তার মিত্ররা সর্বাত্মক হামলা চালালে হিজবুল্লাহ কতটুকু প্রতিরোধ গড়ে তুলতে পারে, সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আবারও আলোচনায় চলে এসেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের মাথা ব্যথার কারণ ইরান।
গত 4 দশকে দফায় দফায় পশ্চিমা অবরোধের পরও যুগের সাথে তাল মিলিয়ে সমান গতিতে এগুচ্ছে ইরানের সশস্ত্র বাহিনী আর সামরিক সক্ষমতা। প্রশ্ন উঠেছে, এত বাধা ডিঙিয়ে কিভাবে হাইপারসনিক মিসাইলের মতো অস্ত্রে সমৃদ্ধ হচ্ছে ইরান? নিষেধাজ্ঞা দিয়েও কেন তেহরানকে ঠেকাতে পারছে না ওয়াশিংটন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পশ্চিমাদের কঠোর নজরদারি ও শত্রুতাকে বুড়ো আঙুল দেখিয়ে টিকে আছে ইরান। একসময় আমেরিকা ও তার মিত্রদের ধারণা ছিল তেহরান শুধুমাত্র ছোটখাটো বোমা বানাতে পারে, কিন্তু দেশটির পরমাণু কর্মসূচির তথ্য প্রকাশিত হলে চমকে গিয়েছিল গোটা বিশ্ব। সম্প্রতি ইসরায়েলে চালানো নজিরবিহীন আক্রমণের মধ্য দিয়ে ইরান আবার জানান দিল, দীর্ঘদিন ধরে বহু ধরনের নিষেধাজ্ঞা দমাতে পারেনি তাদের। আয়রন ডোম সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও তেহরানের হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি তেল আবিব। কিন্তু কিভাবে এত আধুনিক অস্ত্র তৈরি করছে ইরান? কোন কৌশলে দেশটি বাড়াচ্ছে তাদের সামরিক শক্তি? কোত্থেকে আসছে অর্থের যোগান? 1980-র দশকে ইরানের রাজা রেজা শাহ পাহলভীর গঠিত আর্তেশ বাহিনীর মাধ্যমে দেশটিতে আধুনিক সশস্ত্র বাহিনীর সূচনা হয়। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের পর পরিবর্তন আসে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায়। জোর দেয়া হয় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের উপর। সোভিয়েত ইউনিয়নের তৈরি স্কাড মিসাইল ও এর যন্ত্রাংশ এনে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেরাই অস্ত্র তৈরি শুরু করে তেহরান। উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ার কাছ থেকে নেওয়া হয় প্রশিক্ষণ। কালোবাজার থেকে আমেরিকা ও ইসরায়েলের অত্যাধুনিক অনেক অস্ত্র জোগাড় করে সেগুলোর উপর রিসার্চ চালায় তেহরান। গত কয়েক বছর আগে আমেরিকার ড্রোন ভূপাতিত করার বেশ কিছুদিন পর নিজেদের তৈরি ড্রোন বানিয়ে ইরান তাক লাগিয়ে দেয় বিশ্বকে। দেশটির অস্ত্র সরঞ্জামের বড় যোগানদাতা রাশিয়া হলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকেই নিজেদের তৈরি ড্রোন দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হিসাব অনুসারে মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে ইরান। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের এপ্রিলে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2023 সালে অস্ত্রের পেছনে $1000 কোটি বেশি খরচ করেছে ইরান। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও আমেরিকা ও মিত্র দেশগুলো থেকে চোরাচালান করে যন্ত্রাংশ নিয়ে আসে তেহরান। এই অর্থের যোগান আসে দেশটির বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ থেকে। যুক্তরাষ্ট্রের দেয়া তথ্য অনুসারে 2021 সালে বিশ্বে গ্যাসের দ্বিতীয় ও তেলের তৃতীয় বৃহত্তম মজুদ ছিল ইরানের। বার্টার, হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আনঅফিসিয়াল বাণিজ্যের মধ্য দিয়ে আঞ্চলিক বাজার ধরে রেখেছে দেশটি। ইসরায়েল ও পশ্চিমা শক্তিকে পাল্লা দিতে নিজস্ব সক্ষমতা তৈরির পেছনে বহুদিন থেকেই চেষ্টা করে যাচ্ছে ইরান। আঞ্চলিক মিত্রদের নিয়ে গড়ে তুলেছে সশস্ত্র গোষ্ঠীর বিস্তৃত এক প্রক্সি নেটওয়ার্ক। তেহরানের সামরিক সক্ষমতা নিয়ে পশ্চিমাদের মধ্যে অনেক আগে থেকেই ছিল উদ্বেগ ও আশঙ্কা। সাম্প্রতিক হাইপারসনিক মিসাইল হামলায় বেড়েছে ইরান বিরোধী পক্ষের দুশ্চিন্তার মাত্রা। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পুরোদমে যুদ্ধ শুরু হলে দীর্ঘমেয়াদী হুমকির মুখে পড়বে গোটা বিশ্ব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে ইসরায়েলি বাহিনী লেবাননের নজর দিলেও ফিলিস্তিনের গাজা আর পশ্চিম তীরে হামলার তীব্রতা এতটুকু কমেনি। 24 ঘন্টায় গাজার একটি মসজিদ আর আবাসিক এলাকায় গোলাবর্ষণে অন্তত 32 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজার কেন্দ্রীয় শহরের একটি মসজিদে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় 21 জন মারা গেছেন, আহত হয়েছেন অসংখ্য মানুষ। শনিবার গাজা ভূখণ্ডের একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি যুদ্ধবিমান দ্বারা গাজার উত্তরাঞ্চল, গাজা শহর, জাবালিয়া, নুসেইরাত এবং আল বুরেজ উদ্বাস্তু শিবিরে ব্যাপক হামলা চালায় তারা। এছাড়া গাজার দক্ষিণাঞ্চল ও রাফা শহরেও আক্রমণ চালানো হয়। এ সময় নিরীহ 2 শিশুসহ কমপক্ষে 15 জন প্রাণ হারিয়েছেন। বেশিরভাগ অঞ্চলেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জাবালিয়ায় বেশ কয়েকটি আবাসিক ভবনে বোমা হামলায় অন্তত 10 জন মারা গেছেন। এ সময় একাধিক মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি বিমান বাহিনী দাবি করে ভবনগুলোতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা লুকিয়েছিল। তবে হামলার পর সংগঠনটির সদস্যরা কোনো প্রতিক্রিয়া জানায়নি। ওদিকে প্যারিস, নিউইয়র্ক সহ পশ্চিমা দেশগুলোর বিভিন্ন শহরে গাজা ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদ জানিয়ে প্রায় 10,000-এরও বেশি মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। 7 অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায়
ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে ৪১,৮২৫ জনে পৌঁছেছে। এই যুদ্ধে কমপক্ষে ৯৬,৯০০ জন আহত হন। ইফাত জাহান, বাংলাভিশন। এবার খোদ পশ্চিমা নেতারাই সরব হচ্ছেন ইসরায়েলের বেপরোয়া বর্বরতার বিরুদ্ধে। ইসরায়েলে অস্ত্রের চালান পাঠানো বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গাজার সংকট মিটমাট করতে যুদ্ধের পরিবর্তে রাজনৈতিক সমাধানের দিকে এগোনোর পরামর্শ দিয়েছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত শনিবার ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্থানীয় গণমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, গাজায় যুদ্ধ হত্যা থামাতে ইসরায়েলে অস্ত্র সরবরাহ করা বন্ধ করতে হবে। এছাড়া তিনি যুদ্ধের অবসানে রাজনৈতিক সমাধানের দিকে নজর দিতে বলেন। এই সময় ফ্রান্স ইসরায়েলকে কোনো অস্ত্র সরবরাহ করছে না বলে জানান ম্যাক্রো। তবে গত বুধবারে ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ও নিজেদের দেওয়া প্রতিশ্রুতির রক্ষার্থে মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনী মোতায়েন করেন এই ফরাসি প্রেসিডেন্ট। এর আগে ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানান তিনি। ঠিক ২ সপ্তাহ আগে প্যারিসের এলিজি প্যালেসে ওয়ার্ল্ড জিউইশ কংগ্রেসের সভাপতি রোনাল্ড এস লাউডারের সাথে বৈঠক করেন ম্যাক্রো। বৈঠকে ম্যাক্রো যুদ্ধের অবসান ও জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করেন। তবে গাজা যুদ্ধে ইসরায়েলকে সামরিক ও কূটনৈতিক সহায়তা প্রদান করা অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের এহেন পদক্ষেপ নিয়ে বিশ্বব্যাপী অনেক সমালোচনার জন্ম নিয়েছে। গাজা সংঘাতের প্রায় ১ বছর পূর্ণ হতে চলেছে। গত বছরের অক্টোবর মাস থেকে গাজার নিরীহ মানুষের উপর নির্বিচারে হামলা চালিয়ে হত্যা করে আসছে ইসরায়েলি বাহিনী। ইফাত জাহান, বাংলাভিশন। ইসরায়েলের অব্যাহত নৃশংসতার প্রতিবাদে ফের জোরালো হচ্ছে গাজায় যুদ্ধবিরতির বৈশ্বিক আন্দোলন। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা সহ দেশে দেশে প্রতিবাদ মিছিল নিয়ে রাজপথে নেমেছেন মানবতাবাদীরা। গণহত্যা থামানোর স্বার্থে অস্ত্রের সরবরাহ বন্ধে ইসরায়েলি মিত্র দেশগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন বিক্ষোভধরা। হিজল জোবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হামাসের হামলার প্রতিক্রিয়ায় গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় এখন পর্যন্ত গাজায় প্রায় ৪২,০০০ মানুষ নিহত হয়েছেন, আহত প্রায় ৯৭,০০০। বর্বর এই ধ্বংসযজ্ঞকে গণহত্যা বলে অভিযুক্ত করা হচ্ছে। দেখতে দেখতে ১ বছর অতিক্রম করছে গাজা যুদ্ধ। এ প্রেক্ষাপটে বিশ্ব বিবেকের ভয়াবহতম ক্ষত এই যুদ্ধ বন্ধের দাবিতে আবারও সম্মিলিতভাবে রাজপথে নামছে বিশ্ববাসী। শনিবার অবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভ সমাবেশ করে কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীরা বলেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। যুক্তরাজ্যের অস্ত্র সেই গণহত্যায় ব্যবহৃত হতে দেয়া যাবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ করো, গণহত্যার সহযোগী হওয়া বন্ধ করো। কেবল অস্ত্র সরবরাহ বন্ধ নয়, নিষেধাজ্ঞা দিতে হবে ইসরায়েলের বিরুদ্ধে, যেমন অন্য কোনো দেশ হত্যাযজ্ঞ চালালে দেয়া হতো। বিক্ষোভকারীরা বলেন, গাজা যুদ্ধের জেরেই লেবানন সহ মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়ছে। এসব থামাতে গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির বিকল্প নেই। এদিন যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনা সহ ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ হয় সাউথ আফ্রিকার কেপটাউনেও। সব সমাবেশ থেকেই গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও পশ্চিমা দেশগুলোর প্রতি ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের জোরালো আহ্বান জানানো হয়। হিজল জোবায়ের, বাংলাভিশন। দলের চেয়ারম্যান ইমরান খানের নির্দেশনা ছাড়া পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলমান বিক্ষোভ স্থগিত না করার ঘোষণা দিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই নেতাকর্মীরা। সংঘর্ষে এক পুলিশ নিহত আর কমপক্ষে ৮০ পুলিশ সদস্য আহত হয়েছেন। ব্যাপক বিক্ষোভ সংঘর্ষে উত্তাল ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি রবিবার কিছুটা স্বাভাবিক হয়ে আসে। বিক্ষোভকারীদের ঠেকাতে রাস্তায় বসানো আইনশৃঙ্খলা বাহিনীর অবরোধ সকালেই তুলে নেওয়া হয়। স্বাভাবিক হয় যান চলাচল। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে চালু হয়েছে টানা ৩ দিন বন্ধ থাকা ইন্টারনেট সেবাও। এর আগে ইমরানের মুক্তির দাবিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে যাত্রা করা মিছিলটি পথে পথে বাধা, সংঘর্ষ আর বৃষ্টি মোকাবেলা করে শনিবার ইসলামাবাদে ঢুকে পড়ে। নেতৃত্বে ছিলেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। পুলিশের ছোড়া টিয়ারশেল, লাঠিচার্জ, সেনা পুলিশের ধরপাকড়ে রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ। গান্দাপুরকে আটক করে যোগাযোগ করতে না দেওয়ার অভিযোগ তুলেছে পিটিআই। জাতীয় পরিষদের সাবেক স্পিকার পিটিআই নেতা আসাদ কায়সার জানিয়েছেন,
ইমরানের তরফ থেকে স্পষ্ট নির্দেশনা না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে দলের নীতি নির্ধারণী কমিটি। এদিকে বাধা না দিয়ে বিক্ষোভের নির্দিষ্ট এলাকা ঠিক করে দিতে বলেছে ইসলামাবাদ হাইকোর্ট। নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা ইস্যুতে আবারও উত্তাল কলকাতা। এবার বিচার সহ 10 দফা দাবি পূরণে আমরণ অনশন করেছেন আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। 10 দফা দাবি পূরণে 24 ঘন্টার আলটিমেটাম শেষে শনিবার রাত 8টা থেকে কলকাতার ধর্মতলায় অনশনে বসেন আন্দোলনরত চিকিৎসকরা। আন্দোলনরতদের পক্ষ থেকে প্রাথমিকভাবে 6 জনকে বাছাই করে আমরণ অনশন কর্মসূচি শুরু হয়। প্রতিবাদী কর্মসূচি নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরণ অনশনে কেউ অসুস্থ হলে দায় নিতে হবে রাজ্য সরকারকে। এদিকে আর.জি. কর হাসপাতালের 10 চিকিৎসককে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। কলেজ চত্বর নিষিদ্ধের পাশাপাশি তাদেরকে 72 ঘন্টার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। 9 আগস্ট আর.জি. কর হাসপাতালে কর্মরত এক নারী চিকিৎসককে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা করা হয়। ওই ঘটনার পর আন্দোলনের জেরে হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। বরখাস্ত করা হয় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। যেখানে বক্তব্য দিতে গুলিতে রক্তাক্ত হয়েছিলেন, অল্পের জন্য বেঁচে ফিরেছেন মৃত্যুর মুখ থেকে, সেখানে আবার নির্বাচনী সমাবেশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে ভোট চেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আর ভোটারদের দিলেন হাল না ছাড়ার বার্তা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। চলতি বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় বন্দুকধারীর হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। ওই হামলায় আহত হলেও প্রাণে বেঁচে যান তিনি। এবার সেই একই জায়গায় নির্বাচনী সমাবেশ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। গত 5 অক্টোবর শনিবার রাজ্যের বাটলারে অনুষ্ঠিত হয় নির্বাচনী সমাবেশ। আগামী 5 নভেম্বর আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ভোট সামনে রেখে জোরে সোরে প্রচার চালাচ্ছেন ট্রাম্প। জুলাই মাসে বুলেটের আঘাতে আহত হলেও তার মনোবল ছিল দৃঢ়। রক্তাক্ত অবস্থায় সমাবেশের মঞ্চ থেকে নামতে নামতে মুষ্টি উঁচু করে জনতার উদ্দেশ্যে বলেছিলেন, লড়াই লড়াই লড়াই। এবারের সমাবেশেও একই রকম স্লোগান দেন উপস্থিত সমর্থকেরা। গত জুলাইয়ে গুলির ঘটনায় নিহত সমর্থকের প্রতি সম্মান জানিয়ে সমাবেশ শুরু করেন ট্রাম্প। নিরাপত্তার স্বার্থে 1000 সমর্থকের সামনে বুলেট প্রুফ কাচের আড়াল থেকে ভাষণ দেন এই রিপাবলিকান প্রার্থী। সমাবেশে উপস্থিত ছিলেন তার একনিষ্ঠ সমর্থক হিসাবে পরিচিত ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষার জন্য ট্রাম্পকে অবশ্যই নির্বাচনে জিততে হবে, এমন মন্তব্যও করেন টেসলা প্রধান। রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পের উপর গুলির ঘটনা মার্কিন রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছিল ব্যাপক আলোড়ন। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে গত জুনে মুখোমুখি বিতর্কে তৎকালীন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনকে হারিয়ে নির্বাচনী লড়াইয়ে অনেকটা এগিয়ে যান ট্রাম্প। জুলাই মাসে হামলার পর অনেকাংশেই নিশ্চিত হয়ে গিয়েছিল জয়ের সম্ভাবনা। অবশ্য বাইডেনের বদলে কমলা হ্যারিসের প্রার্থিতা পাল্টে দিয়েছে সমীকরণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উত্তর কোরিয়ার সাথে হাতে হাত রেখে কাজ করার আশাবাদ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 75 বছর উপলক্ষে এই শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন দুই দেশের শীর্ষ নেতা। পারস্পরিক স্বার্থ ও মঙ্গলের জন্য দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার তাগিদ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 1949 সালের 1 অক্টোবর প্রতিষ্ঠিত হয় পিপলস রিপাবলিক অব চায়না পিআরসি। এর পরপরই ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া ডিপিআরকে তথা উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়। এবছর তার 75 বছর পূর্তি হল। এ উপলক্ষে রোববার পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শি বলেন, 75 বছর আগে চীন ও ডিপিআরকের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে এক ঐতিহাসিক যুগের সূচনা হয়। দীর্ঘ এ কাল পর্বে নিজেদের রাজনীতি ও সার্বভৌমত্ব সংহত করার ক্ষেত্রে পরস্পরকে সমর্থন দিয়েছে দুই দেশ। নিজেদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে, সমাজতন্ত্রকে এগিয়ে নিতে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক পরিসরে ন্যায্যতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দুই দেশ হাতে হাত রেখে কাজ করেছে, যা খুবই তাৎপর্যময়।
সময়ের রূপান্তর ও আন্তর্জাতিক উত্থান পতনের মধ্য দিয়ে পরীক্ষিত এ সম্পর্ককে দুই দেশের জনগণের জন্য মূল্যবান এক সম্পদ বলে উল্লেখ করেন শি। ৭৫ বছর পূর্তিকে এক মাহেন্দ্রক্ষণ অভিহিত করে আগামীতে চীন ও উত্তর কোরিয়ার মাঝে কৌশলগত যোগাযোগ ও সমন্বয় বাড়ানো এবং পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে আশাবাদ জানান চীনের প্রেসিডেন্ট। কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিম জং উনও। তিনি বলেন, অনেক সংকটকাল অতিক্রম করে টিকে আছে এই সম্পর্ক। এ অঞ্চলে সমাজতন্ত্রের পথ প্রশস্ত করার ক্ষেত্রে দুই দেশের বন্ধুত্ব ও বোঝাপড়াকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। কিম বলেন, চীন ও ডিপিআরকের জনগণের স্বার্থেই কালের পরীক্ষায় উত্তীর্ণ এই বন্ধুত্বকে আরও সুসংহত করতে হবে। সময়ের দাবি অনুসারে দুই দেশের সম্পর্ককে আরও প্রশস্ত করে প্রবেশ করতে হবে বন্ধুত্বের নতুন অধ্যায়ে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাই।